বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। গত পর্বে আপনাদের নিয়ে এসেছি সবুজে ছাওয়া শান্ত সুনিবিড় বাংলার অপরূপ রূপে গড়া নড়াইল জেলায়। সেই ধারাবাহিকতায় আজও দেখবেন এই জেলার দারুণ দারুণ স্পট। তো দৌড়ে শুরুতেই জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর এবং তার বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল নড়াইল জেলা কোন বিভাগের আওতাধীন? এর সঠিক উত্তর খুলনা। এবারে 4261টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 4147টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ চরের মন্তু। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি নড়াইল শহরের রূপগঞ্জ কুড়িগ্রাম এলাকায়। উদ্দেশ্য এমন একজন মানুষ যিনি মন্ত্র জানেন, তার নাম গোপাল সর্দার। বন্ধুরা, আপনারা জানেন আমি আমার শরীরের ব্যথা সম্পর্কে চিকিৎসা করাচ্ছি অনেক জায়গায়, অনেক ডাক্তার, কবিরাজ এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র, শিঙা, বহুত কিছু। আজকে আর একটা চিকিৎসা দেখুন। আসুন। আচ্ছা, আপনার কোন পায়ে ব্যথা? আমার এই পায়ে ব্যথা। ব্যথা সারা পৃথিবীর মানুষের একটা কমন সমস্যা। গোটা মানবজাতির 90% ব্যথায় কাতর। বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, তার মধ্যে অতিরিক্ত কাজ করা ও মানসিক চাপ বেশি দায়ী। অনেকে ব্যথা নিয়ে ঘোরেন আর অন্যরা ডাক্তার দেখান, আমিও দেখাচ্ছি। তবে ট্র্যাডিশনাল চিকিৎসা, এই চিকিৎসা কাজ হয় কি না তা আমার বিষয় না। এখনও আমাদের দেশে মন্ত্র চিকিৎসা আছে, সেটাই আসল বিষয়। বিশ্বাসে মিলায় বস্তু। দেখুন কিভাবে ব্যথা নামছে। এই জায়গা ব্যথা, এই জায়গায় ব্যথা। আচ্ছা ঠিক আছে। এই জায়গায়, এই জায়গাটায় ব্যথা, এই জায়গাটায়, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় ব্যথা। এটা কি জিনিস? এটা সরষের তেল। হ্যাঁ, মন্ত্রের পর্ব শেষ, এবার মালিশ আর অন্যান্য পদ্ধতি শুরু। ব্যথা বংশ করে দেব ধ্বংস। ছোটবেলা থেকেই বনে বাজারে ঘোরা অভ্যেস। ঘুরতে গিয়ে খেজুরের কাঁটা, বাবলার কাঁটা, কুলের কাঁটা কত যে পায়ে ঢুকেছে তার হিসেব নেই। আজ কুলের কাঁটা দিয়ে আঙুল ফুটো করে বদরক্ত বের করা হবে। মন্ত্র চিকিৎসা শেষ, রক্ত বন্ধ এবং ব্যথা দূর করার জন্য পায়ের বুড়ো আঙুলে চুন লাগিয়ে দেওয়া হচ্ছে। পুরো ব্যাপারটা আমার কাছে নতুন। আশা করছি এবার ব্যথার কিছু একটা হবে। কি ধরনের চিকিৎসা এটা? এটা হলো আমার কবিরাজি মতে, এটা বিষ বাতাস বলে, একটু জাপ দেওয়া হয়, এবার তেল জ্বালাই দেওয়া হয়। আমার কয়দিন আসা লাগবে? আর আপনার আর একদিন আসলেই হয়ে যাবে। কালকে সকালে আসবো। কালকে সকালে একটু মাঝে একটু ক্ষোভ দিতে হবে না? একটা দিন একটু ইয়ে দিই। আপনার এই ঘরে কি হয়? এই ঘরে তো আমার এসব। হ্যাঁ, এই ঘরে আমার সব। এই ঘরের মধ্যে কি আছে? ওই যে মাথা আছে তো, খুলি দেখতেছি, খুলি দুটো, মুন্ডু মুন্ডু। আচ্ছা, আর ওই চিমটে আছে, ওই শিঙে আছে। আচ্ছা, ওই শিঙেটা। আচ্ছা আচ্ছা, শিঙে কি বাঁধাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
খুলিগুলা কোথা থেকে পাইছে? খুলি থেকে ওই শ্মশানের থেকে। শ্মশানের খুলি। আচ্ছা, আপনি কি তান্ত্রিক? তান্ত্রিক। বাংলা লিঙ্ক বাংলার পথে। নড়াইল জেলার রূপ সৌন্দর্য মানুষের মন ব্যাকুল করে। সে ব্যাকুল মনে কেউ কেউ গেয়ে ওঠেন গান, কেউ লিখে দিচ্ছেন তার মনের কথা, কবিতা বা গল্প উপন্যাস, কেউ আঁকেন ছবি। চিত্রকর এস.এম. সুলতানের জেলা নড়াইল। এ জেলায় গুণী মানুষের অভাব নেই। এদের কাউকে আমরা চিনি, আবার অনেককে আমরা চিনি না। অতি সাধারণ একজন মানুষ তোতা সর্দার নড়াইল শহরের রূপগঞ্জ কুড়িগ্রাম এলাকায় এসেছে তার কাজ দেখতে। আপনার একটা কাজ দেখান, কোনটা দেখাবেন প্রথম? প্রথম আমি যে কাজটা করেছি 2007। এটা প্রথম কাজ? এটা কে? সুলতান কাকু। আপনি করেন কি? আমি লিভারি কাজ করি, ভ্যান চালাই। ফ্যান চালান? তা আপনি এগুলো বানালেন কি, কোথা থেকে শিখলেন, কোথা থেকে? আমি শিল্পীদেরকে আপ্যায়ন করতাম, শিল্পীদের সাথে যোগাযোগ করে দিতাম কি লাগবে কি না লাগবে। আচ্ছা, কোনো ম্যানেজমেন্ট করি। মানে আপনি কি সুলতান সাহেবের সঙ্গে কাজ করছেন? না, ওনার সাথে ওই ওনার বাসায় টুকটাক ফুলের গাছে জল মল এটা সেটা, মানে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো আপনি দেখতেন? হ্যাঁ। মানে সঙ্গে থেকে শেখা। বাহ বাহ, ভেরি গুড। আপনি একটা সুন্দর কাজ দেখেন আমাদেরকে, আপনার পছন্দের একটা কাজ। এইটা দেখাই। হ্যাঁ, দেখেন। এটা হলো আদিবাসীর কাজ। এটা পুরা গাছের গুড়ি? হ্যাঁ, পুরা। এইখানে আছে হলকে বনগরু, হরিণ। এটা একটা মানুষ? হ্যাঁ, এটা গাছের উপরে? হ্যাঁ, গাছের উপরে। আর এই দুটা? ওটা এই দিশালে ঈশ্বরেদেরকে আর কি। এটা ঈশ্বর? হ্যাঁ। এটাই কিন্তু আমার কাছে সুন্দর লাগলো সবথেকে, যে একদম কাঠের তো সবাই একদিকে কাজ করে, হ্যাঁ। আপনার কাঠটার দুই দিকেই বক্তব্য। খুব সুন্দর। বাংলা লিঙ্ক বাংলার পথে। 1777 সালে মানে ব্রিটিশ আমলে এদেশে নীল চাষ শুরু হয়, আর 1810 সালে নড়াইলে তা ছড়িয়ে পড়ে। সেই নীল চাষের জন্য ব্রিটিশ বেনিয়া এবং জমিদারেরা ভারত থেকে আদিবাসী নিয়ে এসেছিল, তারা এখনো আছে নড়াইলে। আপনাদের জাতির নাম কি? আমরা তো জাতীয় নাম আসলে বুনো জাত। বুনো? হ্যাঁ, এখন হচ্ছে আমরা আদিবাসী। এখন আবার হয়েছেন আদিবাসী। তাহলে মঙ্গেরিয়ান কারা? এটা তো আমাদের এই লাইনে নাই, এটা আপনার এই ভারতের লাইনে পাওয়া যায় এই জায়গা। আপনারা কোথা থেকে আসছিলেন এদেশে? আমরা আসলাম বহু আগে এই বীরভূম। বীরভূম? বীরভূম। কি করতে আসছিলেন এখানে আসছিলাম, ওই জমিদারা নিয়ে আসছে। কি করতে? ওই কাজকর্ম করার জন্য। এখানে খুব জঙ্গল ছিল, জঙ্গল সাফ করার জন্য। হ্যাঁ, নীল চাষ করা তো নাকি? হ্যাঁ, নীল চাষ। নীল চাষের যেখানে নীল চাষ আছে, নীলের কুটি আছে, সেখানে আমাদের জায়গা। হ্যাঁ, চলুন দেখে আসি বুনোরা কেমন আছে। সে সময় নীল চাষ ব্যাপক লাভজনক ছিল, তাই প্রভাবশালী ইংরেজরা নীল চাষে ঝুঁকে পড়ে। নড়াইলের জমিদাররাও ইংরেজদের সাথে পাল্লা দিয়ে নীল চাষ শুরু করে। এই জেলায় প্রায় 100টিরও বেশি নীলকুঠি ও কারখানা ছিল। বুঝতে পারছেন সে সময় নীল চাষ কি ভয়াবহ আকার ধারণ করেছিল নড়াইলে। নীল নিয়ে নীল বিদ্রোহ হয়েছে, আর শেষমেশ 1895 সালের দিকে এ জেলায় অভিশপ্ত নীল চাষের অবসান হয়। নীল চাষ শেষ হলো, কিন্তু রয়ে গেল এই বুনোরা। বাংলা লিঙ্ক। বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে চলেছি শহরের ভিক্টোরিয়া কলেজের পাশের নিশিনাথ তলায়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মপীঠ। নড়াইল গোবরা রাস্তার ধারে এই নিশিনাথ তলা বিনয় দাস পূজারী অনেক দিন আগে প্রতিষ্ঠা করেন। বিনয় দাস এক রাতে স্বপ্ন দেখেন যে সাধু নিশিনাথ তাকে বলছেন, আমি এই এলাকায় অনেক দিন ধরে ঘুরছি, এখন এখানে বসলাম, তুই আমাকে পূজা কর আর সবাইকে পূজা দিতে বল। বিনয় দাস সকালে উঠে পুজো দিলেন। সেই থেকে আজও পূজা চলছে। এখানে মানুষ আসে আত্মার শান্তি ও মনোবাসনা পূরণের আশায়। অনেকেই নিশিনাথ তলার পাকুড় গাছে ইটের টুকরো বেঁধে রেখে যায়, এই বলে যে যতদিন তার ইচ্ছে পূরণ না হবে ততদিন নিশিনাথ ঠাকুর এই ইটের ভার বহন করবেন। তো নিশিনাথ তলা দেখতে দেখতে লিখে নিন আমাদের যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। এখানে বৈশাখ মাসে মাস ধরে মেলা চলে, তবে শনি মঙ্গলবারে সেই মেলা বসে, আর মাস ধরে চলে নামযজ্ঞ। এটাই সেই নিশিনাথ তলা। বাংলা লিঙ্ক।
বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আপনারা দেখছেন নড়াইল। পূর্ব পাকিস্তান রাইফেলসের লান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নড়াইল জেলার মহেশখোলা গ্রামে 1936 সালের 26 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1971 সালের 14 মার্চ তিনি যশোর সেক্টর হেডকোয়ার্টারে বদলি হন। এই মাসেই তিনি গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। নূর মোহাম্মদ 8 নম্বর সেক্টরে যুদ্ধরত ছিলেন। 1971-এর 5 সেপ্টেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। এসেছি তার নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার সরকারের দেওয়া বাড়িতে। 1971-এ স্বাধীনতা যুদ্ধে অসীম বীরত্বের জন্য যে 7 জন বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছেন, ইনি তাদের একজন। ওনার নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। আপনি শেষ কবে তাকে দেখছেন? তার শহীদ হওয়ার কতদিন আগে আপনি তাকে শেষ দেখছেন? শহীদ হওয়ার 9 মাস আগেই দেখছি। যখন যুদ্ধ চলে, হরতাল চলে, তখন একবার রোজার মধ্যে আর কি, রোজার কত তারিখে অত স্মরণ নাই, বাড়িতে আসলেন রাত 12টার সময়। আচ্ছা, রাত 12টার সময় এসে বললেন যে আমি এরকম যুদ্ধ শুরু হচ্ছে, হরতাল চলতেছে, তা আমি পলাই এসেছি আর কি। আচ্ছা আচ্ছা, জি, বলেন যে আমি মশারি থানায় ঘুমাইছি বলে পলাই এসে আমি সকালে পরে চলে যেতে হবে। তা এখন ওই রাত্রে কি যা ছিল খাবার দিলাম, সে সাথে রান্না করলাম, রান্না করলে খেয়ে দিয়ে সকাল 8টাতে গিয়ে আর কি চলে গেলেন। ওই বেতন টাকা নিয়ে আসছিলেন, এনে দিয়ে গেলেন, বললেন যে এরকম আমি তো আসতে পারবো না, যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তা ওদের বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে নিয়ে ঈদ করো। আর তখন কয় বাচ্চা ছিল আপনার? আমার 3টে বাচ্চা। আচ্ছা, ওই বড়জনের বয়স আছে গেলে 7 বছর, আর মেয়েটা আছে গেলে 4.5 এরকম হবে, আর ছোটটার বয়স ছিল 1.5 বছর। উনি যখন শহীদ হলেন তারপরে ওনার মৃত্যু সংবাদ আপনি কিভাবে পেয়েছিলেন? মৃত্যু সংবাদ আলোকের দেশ স্বাধীনের পরে পাইলাম, ওই ডিপার্টমেন্টের থেকে সংবাদ দিছিল আর কি। আরে 9 মাসের ভিতর তো কোনো খোঁজ খবর নাই, কোনো চিঠিপত্র নাই, সব কিছু তো বন্ধ। উনি মারা গেছিলেন কোথায়? শহীদ হয়েছেন মারা গেছিলেন যশোর গোয়ালহাটি গ্রাম। গোয়ালহাটিতে। আর ওনার কবরটা কোথায় আছে? ওনার কবরটা ওই আছে সারসা থানায়। ওইখানে? জি। উনি কিভাবে শহীদ হলেন? মানে ওনার লাগছিল কোথায় গুলি, কিভাবে? আমরা তো দেখিনি, শোনা কথা যে হাতে কাঁধে লাগিয়েছিল, গুলি কাঁধে লাগিয়েছিল। কাঁধে লাগিয়েছিল। তখন ওই যে এলএমজি ছিল, এলএমজি তো চালাতে না, অন্য যারা সাথে ছিল ওরা চালাতে পারতাম। তখন নাকি বলে গামছা ছিল, গাছে রক্ত ভর্তি ছিল, ওই গামছা দিয়ে হাত পেঁচাইছে, পেঁচাই ওই রক্ত ভর্তি ভর্তি একবার নাকি পানি খাওয়ার জন্য গেছিল। তা সেই বাড়ি ওরা এসে রক্ত ধরে ধরে খানে আর কি, ওরা তো চলে গেছে ওইগুলো নিয়ে, আবার একটা নদী পার আর কি। তখন আর কি ওই রক্ত ধরে ধরে ওই বাড়ি যায় আর কি, তা মারিছিল, পানি খাতে পারছিল কি না পারছিল সেটা আর জানা যায়নি। তা এখন ওই বাড়ি যায় আর কি বলে ব্যানের দিয়ে মাথা দিলে, বাড়ি দিলে মাথার খুলে উঠে গেছিল। তারপরে তো মারা গেছে, আরো অনেক গুলি টুলি করে বলে ছিন্ন বিচ্ছিন্ন করে ওটা নিয়েই যাচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। বাংলা লিংক বাংলার পথে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলেছি নড়াইল শহরের রূপগঞ্জে চিত্রকর এস.এম. সুলতানের সাথে দেখা করতে। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। 1923 সালের 10 আগস্ট সুলতান নড়াইলের মাছিমদিয়ার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল লাল মিয়া। তিনি 1928 সালে নড়াইল কলেজিয়েট স্কুলে ভর্তি হন। 5 বছর লেখাপড়া করে তিনি বাবার সাথে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। কাজের ফাঁকে ফাঁকে চলে দালানের ছবি আঁকা। সুলতানের ইচ্ছে ছিল ছবি আঁকা শিখবেন কলকাতায় গিয়ে, কিন্তু টাকা ছিল না। জমিদার ধীরেন্দ্রনাথ রায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। 1938 সালে সুলতান রওনা হলেন কলকাতায়। এ সময় কলকাতা আর্ট স্কুলের গভর্নিং বডির সদস্য শাহিদ সোহরাওয়ার্দীর সহায়তায় 1941 সালে সুলতান কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। 3 বছর ছবি আঁকা শিখে তিনি বেছে নেন একজন ফ্রিল্যান্স শিল্পীর জীবন। দেখছেন সেই সুলতানকে। সুলতানের পুরাতন বাড়িটি এখন নড়াইলের একটি নান্দনিক স্পট। ঘুরতে আসা মানুষেরা অবশ্যই এখানে আসেন, আপনারা এসেছেন। সুলতান ছিলেন স্বাধীন চেতা মানুষ। প্রকৃতিগতভাবে তিনি ছিলেন ভবঘুরে ও ছন্নছাড়া।
দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি বেরিয়ে পড়েন উপমহাদেশের পথে পথে। সে সময় তিনি বিভিন্ন শহরে সৈন্যদের ছবি এঁকে ও বিক্রি করে জীবনধারণ করতেন। শিল্পী হিসেবে তখন থেকে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। দেশ বিভাগের পর 1951 সালে তিনি করাচি চলে গিয়ে পার্সি স্কুলে শিল্প শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। এই সময় বিভিন্ন দেশে তার আঁকা ছবির প্রদর্শনী হতে থাকে। 1953 সালে তিনি নড়াইল ফিরে আসেন। তারপর থেকে তিনি এখানে আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি সুলতান সংগ্রহশালার সামনে। তবে সুলতান সংগ্রহশালাটা নাকি এরকম তালাবন্ধই থাকে, আর চাবি এমন একজনের কাছে থাকে, তার কাছ থেকে নাকি চাবি আনাই যায় না। যাই হোক, আপনারা যারা আসবেন এটা দেখতে, তারা এই তালা দেখেই ফেরত যাবেন আর কি আর করা। শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গের শিশুদের নিয়ে নৌকা ভ্রমণে যাওয়ার যে ইচ্ছাই, যে নৌকাটা তৈরি করেছিলেন বড় বজরা, সেটাই এটা। শুধুমাত্র আপনাদের জন্য নৌকাটা ঘুরে দেখাচ্ছি আমি। শিশুদের নিয়ে তার যত স্বপ্ন, তা তিনি শিশু স্বর্গ ও চারুপীঠ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাস্তবে রূপ দেন। মধ্য 50-এর দিকে ঢাকায় যখন আধুনিক চিত্রকলার শৈলী, ফর্ম, মিডিয়া নিয়ে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা চলছিল, সুলতান তখন ছিলেন নড়াইলে। গ্রামীণ জীবন, কৃষক ও কৃষিকাজের ছবির সাথে তার ছবিতে কৃষক পুরুষ পেশিবহুল এবং বলশালী, কৃষক রমণী, সুঢল, সুঠাম ও লাবণ্যে ভরপুর। সুলতানের ছবিতে গ্রাম হচ্ছে বিশ্বের কেন্দ্র এবং কৃষকই হচ্ছে প্রকৃত জীবনশিল্পী। তিনি তেল রং ও জল রঙে ছবি এঁকেছেন, ব্যবহার করেছেন সাধারণ কাগজ, সাধারণ রং এবং চটের ক্যানভাস। তিনি দেশ বিদেশের অনেক বড় বড় সম্মানে ভূষিত হয়েছেন। সুলতানের আঁকা ছবির বেশিরভাগই সংরক্ষণ করা যায়নি। শেষ বয়সে তিনি তার সবকিছুই শিশুদের জন্য উৎসর্গ করেছিলেন। 1994 সালের 10 অক্টোবর এই বিশ্ববরেণ্য চিত্রকরের কর্মময় জীবনের অবসান ঘটে। এই যে দেখছেন, এটি শিশু স্বর্গ ভবন, আর ইনি হচ্ছেন সুলতান। বাংলা লিংক, বাংলার পথে। এই বিশ্ববরেণ্য চিত্রশিল্পী সুলতান কেমন ছিল তার জীবন? তিনি প্রকৃতিকে ভালোবাসতেন একজন রোমান্টিক কবির আবেগ দিয়ে, এবং সেরকম তীব্রতা নিয়ে তিনি অস্বীকার করেছেন যান্ত্রিকতা পিষ্ট নগর ও নাগরিক জীবনকে। তার ছিল পার্থিব জীবনের প্রতি অনীহা, কোনো স্থানে শিকড় ছড়িয়ে বসার প্রতি তীব্র অনাগ্রহ। তাই তার ভাগ্যে স্ত্রী জোটেনি। সুলতানের কাজে অবয়বধর্মিতাই প্রধান। তিনি আধুনিক বিমূর্ত শিল্পের চর্চা করেননি। তিনি ফর্মের নিরীক্ষাকে গুরুত্ব দেননি, দিয়েছেন মানুষের ভেতরের শক্তির উত্থানকে। তাকে যারা দেখাশোনা করত, তাদের একজনের সাথে দেখা করতে এসেছি। তার নাম নিহারবালা। তিনি খুবই মজার মানুষ। তার মুখে তার কথা শোনা যাক। এখন আপনার শরীরের অবস্থা কিরকম? আমার শরীর দিয়ে দরকার যাক, এই সাংঘাতিককে আমি ভয় করি। এই সাংঘাতিকদের কাছে আমি ভয় খাই। তার কারণ সাংঘাতিকরা কিছু করতে পারে না, লিখতেই পারে। যেটা আমি বললাম সেইটা যদি না লেখো, তাহলে সেটা জানবে কি করে দেশ বসে? হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আমি তো আপনার যে কথা সেটা নিয়ে যায়, তারা আবার তাদের মতো করে লেখে। তাদের মতো করে লেখে। ওই লেখাতে কোনো লাভ আছে না। ওই লেখায় আমার কোনো তো লাভ নেই, আমার কোনো উপকার নেই। আমার আজকে সুলতান সাহেব 15 বছর মরে গেছে। 15 বছরের মধ্যে কত সাক্ষাৎকার দিলাম, কোন লোকে আমার একটু উপকার করলো না। ওই জল জপসের মধ্যে ওই জায়গাটা পড়ে রয়েছে, আর ওই 1500 টাকা ভাতা, ওতে আমার কি হয়? আমার 800 টাকা লাগে মাসে, 900 টাকা লাগে ওষুধ, দুটো ইনহেলার কিনতে কত লাগে রে? আপনার কি আছে নাকি? অ্যাজমা আছে? হ্যাঁ। আপনার বাড়িতে খুব সুন্দর গাছ গাছলা লাগাইছি। এই বাড়ি আইসে এই বাগানের মধ্যে দিছিল, এই বাগানের মধ্যে আইসে আমি গাছ গাছালি লাগাইছি। না লাগালি তো হয় না। ছায়াও হয়, ছেলে ফেলে দুটো ফল হলো খালো। শিশু স্বর্গ ছেলে ফেলে আছে, তারাও এসে 2-1টা খেয়ে যায়। এখন কেউ খালি তো আপনার বাড়িতে ঢুকেই আমার ভালো লাগলো। যদি কেউ কয় তাহলে আমি তো করতে পারি না যে না নিয়ে না সিরে খাইয়ে না। খাও, খাইলেও কমে না। না, খালি কমে না। খালি কি কমে? খালি কমে না। আমারে যদি দেয় তাহলে কি কমে? কমে না, কিন্তু আমারে দেয় না। বাংলা লিংক, বাংলার পথে। এই নড়াইলে এসে আমরা অনেক শিল্পীর সাথে পরিচিত হলাম, শিল্পীর কাজ দেখলাম। এই পড়ন্ত বেলায় চলুন আপনাদেরকে আরেকজনের সাথে দেখা করিয়ে আনি। আমরা চলেছি নড়াইলের সীমাখালিতে।
তো যেতে পথে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো, চিত্রকর এস এম সুলতান কোন জেলায় জন্মগ্রহণ করেন? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ কুষ্টিয়া, বি নড়াইল, সি খুলনা। তো সিম্পল প্রশ্নটি জানিয়ে দিয়ে আরেকবার বলতে হবে, চিত্রকর এস এম সুলতান কোন জেলায় জন্মগ্রহণ করেন? আর আমরা এসে গেছি সীমাখালীতে। আমরা একজন মানুষের কিছু হাতে তৈরি কাজ দেখবো, কাঠের কাজ, এর জন্য এত দূর আসা। এই যে কাঠের ছোট ছোট ভাস্কর্য দেখছেন, এগুলো বানিয়েছেন কঙ্কর সূত্রধর। তাকে সবাই বাপ্পি বলেই চেনে। নড়াইলের এই নিভৃত পল্লীতে বসে তিনি করে যাচ্ছেন তার কাজ এবং কথা শুনতে শুনতেই শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক বাংলার পথে। তো দেখা হবে আগামী পর্বে নড়াইলের দারুণ দারুণ লোকেশনে। আমাদের সাথে ভ্রমণের জন্য সবাইকে সাদর আমন্ত্রণ। ভালো থাকবেন। ভাস্কর্য আর মূর্তির মধ্যে মানে কি জিনিস এই দুটা? ভাস্কর্য বিভিন্ন রাস্তায় প্রস্তুত হয়, আর এই মূর্তি হচ্ছে হিন্দু কালচারের ভিতর যে পূজা অর্চনা বা বিভিন্ন ধরনের করে শ্রদ্ধা ভঞ্জন করে তাদের মূর্তি হিসেবে ব্যবহার করা হয়। আপনি কবে থেকে করছেন এই কাজ? এটা প্রায় 18 বছর। শিখলেন কোথায়? নড়াইলেই। এগুলো কি কাঠ? একটা কাঠই, সমস্ত কাঠই একটা কাঠ, সেটা হচ্ছে মেহগুনি। আপনি কি আপনার ভাস্কর্য বিক্রি করেন? হ্যাঁ, মাঝে মাঝে করি। আপনি কি বড় কোথাও কোনো প্রতিযোগিতা বা জাতীয়ভাবে কোনো স্বীকৃতি পেয়েছেন? হ্যাঁ, কেন নয়। যেমনভাবে মূল্যায়নের প্রয়োজন শিল্পীদের, তেমনভাবে কোনো শিল্পীকে বাংলাদেশে মূল্যায়ন করে না এখন। মরে গেলে তারপরে চিন্তা ভাবনা করে আলাদা ধরনের, 2 দিন কাঁদলো, মিলাদ দিল, ওর নামে একটু করলে, এইসব ধরনের চিন্তা। একটা রাস্তার নাম রাখলো। সত্যি সত্যি শহীদের সারা জীবনের জন্য থাকলো। এই কাজ দেখে প্রচণ্ড প্রশংসা হচ্ছে। আপনার উপদেশটা এসে দেখছি যে 10 মিনিট দাঁড়ায় এরকম কাজ কে করলো। আসলে বেলা যেহেতু আর কিছু বলতেছে না। বাংলা লিঙ্ক বাংলার পথে।